আসসালামু আলাইকুম সবাইকে। আর্থিক বিবরণী অধ্যায়ের উপর আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাই কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা প্রথমেই যদি প্রশ্নটা দেখি, হাসান ট্রেডার্সের 2022 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল নিম্নরূপ। আমাদের একটা রেওয়া মিল আছে, আমরা জানি রেওয়া মিলে কি কি আছে এটাও আমরা জানি, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব আর সমন্বয় যদি দেখি, সামগ্রী মজুদ পণ্য 40,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। 2 প্রাপ্য হিসাবে 5% হারে অনাদি করার সন্দেহজনক পাওনা সঞ্চয় রাখতে হবে। আল্লাহবুদের উপর 5% হারে অবস্থা ধার্য করতে হবে। পণ্য ক্রয় 5,000 টাকা যা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে কিন্তু ক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয়নি। এই চারটা আমাদের সমন্বয়। এখন আমাকে কয়ে বলছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা খ গ না দেখে আমরা সরাসরি কটা সলভ করি। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট ক্রয় মানে কি? রেওয়া মিলে যেটা ক্রয় আছে এটা চলতি বছরের লিখিত ক্রয়। আমরা যদি দেখি রেওয়া মিলে ক্রয় কত আছে, এই বছর ক্রয় করছি আমরা 98,000 টাকার পণ্য। আগে রেওয়া মিলের ক্রয়টা লিখবো, তার আগে আমরা লিখবো 1 নং প্রশ্নের সমাধান, লিখে লিখবো ক নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। আমরা প্রথমে রেওয়া মিলের ক্রয়টা লিখবো ক্রয়। ক্রয় আমাদের রেওয়া মিলে কত টাকা আছে? 98,000 টাকা আছে। এখন এই নিট মানে কি? ক্রয় রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো যোগ বা বিয়োগ করার পর আমি এক্স্যাক্টলি শেষে যে টাকাটা পাবো এটাকে আমরা বলবো নিট বা প্রকৃত ক্রয়। আমরা এই বছরে মোট ক্রয় করছি কত টাকা? 98,000 টাকা। এখন ক্রয় করার পর ক্রয় রিলেটেড যে কাজগুলো রেওয়া মিলে দুটা থাকে, ক্রয় ফেরত ক্রয় বার্তা, এটা কখনোই এর বাইরে থাকবে না। ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা ব্যতীত রেওয়া মিলে ক্রয়ের কাজ। হ্যাঁ, ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরতটা ক্রেডিট হবে। এই দেখো ক্রয় বিক্রয়, ক্রয় ডেবিট 98,000 টাকা, বিক্রয় ক্রেডিট 1,78,000 টাকা। তার নিচে ফেরত আছে, ফেরত ডেবিট আছে 3,000, ক্রেডিট আছে 1,000। এটা কিন্তু অনেকে আমরা গুলিয়ে ফেলি। এই যে ফেরত আছে, ফেরত মানে কিন্তু ব্যয় বা আয় প্রতি হিসাব, মানে এটা কিন্তু প্রতি হিসাব। প্রতি হিসাবটা কেমন? ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিটটা হবে। যেহেতু ফেরত, ক্রয় কিন্তু ডেবিট দিকে আছে, ক্রয় ফেরত ক্রেডিটটা হবে। আর বিক্রয় যেহেতু ক্রেডিট আছে, বিক্রয় ফেরত ডেবিটটা হবে। ওকে, এখন ফেরত মানে কি? নিম্নমানের জন্য আমি যত টাকার পণ্য ক্রয় করছি সেখান থেকে যত টাকার পণ্য ফেরত দিছি। আমি কত টাকার পণ্য ফেরত দিছি? 1,500 টাকা। আমি যদি 1,500 টাকার পণ্য ফেরত দেই এই 98,000 টাকার পণ্য থেকে, তাহলে আমার ক্রয় বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। তাই আমি কি করবো? মাইনাস আর লিখবো ফেরত। এই ফেরতটা কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত আমাদের কত টাকা? 1,500 টাকা নিব। তাহলে 1,500 টাকা নিলাম। এখন আমি বিয়োগ করি, তাহলে বলবো 96,500 টাকা। ওকে, আমরা 96,500 টাকা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি ক্রয় বার্তা আছে বা কারবারি বার্তা আছে? আমরা দেখতেছি ক্রয় বার্তা বা কারবারি বার্তা নেই, তাহলে বাতিল। এখন সমন্বয় আসবে ক্রয় রিলেটেড কোনো কাজ আছে কিনা। 1 নম্বর সমন্বয় ক্রয় রিলেটেড না, 2 নম্বর না, 3 নম্বর না, 4 নম্বর। আমরা চলতি বছরে আরো 5,000 টাকার পণ্য ক্রয় করছি যা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে। তার আমি চলতি বছরে 5,000 টাকার পণ্য ক্রয় করছি। কেন ক্রয় করছি? বিক্রয়ের উদ্দেশ্যে। এখন আমি যে 5,000 টাকার পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি, চলতি বছরে এই 5,000 টাকার পণ্য বিক্রয় হয় নাই। স্বাভাবিকভাবেই এটা তো সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেই। সেটা স্পষ্ট আকারে তোমাকে বুঝিয়ে দিছে যে চলতি বছরে তুমি 5,000 টাকার পণ্য ক্রয় করছো, এটা অবিকৃত আছে, তাই সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু এখানে আরেকটা এক্সট্রা কথা আছে, কিন্তু ক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে তুমি এই বছরে আরো 5,000 টাকার পণ্য ক্রয় করছো, এটা তুমি এই 98,000 সাথে লিপিবদ্ধ করো নাই। তার মানে এই ক্রয়টা হচ্ছে লিখিত ক্রয়, এই 5,000 টাকার ক্রয়টা হচ্ছে অলিখিত ক্রয়। কারণ লিখিত এবং অলিখিত মিলে তো মোট ক্রয় হবে, তাই তোমাকে লিখতে হবে যোগ অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কত টাকা? 5,000 টাকা। তাহলে এই বছরে আমাদের নিট ক্রয় কত? আমাদের 1,01,500 টাকা। এটাই হচ্ছে আমাদের নিট ক্রয়। অতএব নিট ক্রয় তোমরা লিখে দিবে, আমি টুকে রাখি 1,01,500 টাকা। এটা হচ্ছে এই বছরে নিট ক্রয়ের পরিমাণ, কারণ আর ক্রয় রিলেটেড কোনো কাজ নেই। তাহলে আমাদের ক হয়ে গেল। এখন ক্ষয়ে কি বলছে? 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো। আমরা যখন আয় বিবরণী তৈরি করব, এটা তো পণ্যের প্রতিষ্ঠান, কারণ ক্রয় আছে বিক্রয় আছে। যেহেতু পণ্যের প্রতিষ্ঠান, আয় বিবরণী মানে এটা হচ্ছে বহুধা বিশিষ্ট আয় বিবরণী। তার মানে আমাকে প্রথমে পরিচালনা লিখতে হবে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হবে, তারপরে পরিচালন ব্যয় লিখতে হবে, অপরিচালন আয় লিখতে হবে, অপরিচালন ব্যয় লিখতে হবে। এই জন্য এখন আমাকে সব করতে হবে। আয় বিবরণী লিখলে আমরা মিশে দেবো, দিয়ে আমরা এখানে এটা আয় বিবরণীর সব রূপান্তর করব। তুমি জাস্ট লিখবে উপরে আয় বিবরণী। তুমি জাস্ট সব করবো, আমি বোর্ডের কারণে মিশে দিয়ে সবটা করছি। ওকে, তাহলে আমাদের ক্ষয়ের সব কমপ্লিট। আমরা সব করে ফেলছি আয় বিবরণী, বিবরণ টাকা টাকা টাকা। তোমরা অবশ্যই যখন আয় বিবরণী সব করবা, তোমরা প্রতিষ্ঠানের নাম উপরে লিখবা আয় বিবরণী, দেন তোমরা 2022 সালের ডিসেম্বর সমাপ্ত বছরের ডিসেম্বর 31 থেকে সমাপ্ত বছরের জন্য এই কথাগুলো লিখে নিবা। আমার জায়গা না থাকার কারণে লিখলাম না। এখন বিবরণ টাকা টাকা টাকা। যেহেতু এটা পণ্যের প্রতিষ্ঠানের আয় বিবরণী, প্রথমে লিখবো আমরা পরিচালন আয়। এখন পরিচালন আয় বলতে আমরা তো বিক্রয়কে বুঝি, আমরা লিখবো বিক্রয়।
আর বিক্রয় আমাদের প্রশ্নে কত টাকা আছে, এটা রেওয়া মিলে আছে। বিক্রয় আমরা রেওয়া মিলে দেখবো আমাদের কত টাকা বিক্রয় আমাদের এখানে আছে। আমরা রেওয়া মিলে গিয়ে দেখতেছি আমাদের বিক্রয় আছে এখানে 1,78,000 টাকা। আমাদের কাজ আছে, প্রথম করে লিখবে 1,78,000 টাকা। কাজ বলতে আমাদের রেওয়া মিলে ফেরত আছে। আমি কি বললাম এখানে, ফেরত মানে হচ্ছে এটা আয় বা ব্যয় প্রতি হিসাব। ক্রয় যেহেতু ব্যয়, ক্রয় ফেরত ক্রেডিট। বিক্রয় যেহেতু আয়, আয় মানে ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেবিট। তাহলে এই যে ফেরত আমার ডেবিটটা, এটাই হচ্ছে আপনার বিক্রয় ফেরত। আমি লিখবো 3,000 টাকা। ওকে, আর কি বিক্রয় রিলেটেড কাজ আছে? রেওয়া মিলে বিক্রয় রিলেটেড কি কাজ থাকে? বিক্রয় বার্তা নেই, সমন্বয় বিক্রয় রিলেটেড, অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় ফেরত, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এগুলো কোনো কাজেই নেই। তাই আমরা একদম তৃতীয় ঘরে দিব 1,75,000 টাকা। এই বছর হচ্ছে নিট বিক্রয়। এখন এখান থেকে লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা বিয়োগ করি। বিক্রিত পণ্যের ব্যয় বলতে কি বুঝি? আমরা তো এই বছর 1,75,000 টাকায় পণ্য বিক্রি করছি। এই 1,75,000 টাকার মধ্যে আমার আসল কত, আসল কত? ওকে, কারণ এই 1,75,000 টাকা তো পুরোটাই লাভ না। কারণ বিক্রয় মানে কি? বিক্রয় মানে ব্যয় যোগ লাভ। আমি যখন পণ্য বিক্রয় করি এখানে ব্যয় থাকে এবং লাভ থাকে, এই দুটো সমষ্টি। তাহলে এই 1,75,000 টাকার মধ্যে আমরা আসল কত, এটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলি। আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমাকে প্রথমে 3টা দফা যোগ করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। এটা বেসিক আমি অলরেডি বুঝাইছি। আমি আর বেসিক বুঝাবো না, সরাসরি আমরা ম্যাথে চলে যাবো। প্রথমে লিখবো আমরা প্রারম্ভিক মজুত পণ্য। লিখে ফেলি প্রারম্ভিক মজুত পণ্য। আমার প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু রেওয়া মিলে আছে। কত টাকা আছে দেখো? 10,000 টাকা আছে। আমরা দ্বিতীয় ঘরে 10,000। সনারমারি প্রারম্ভিক মজুত পণ্যের কাজ হয় না, তাই এটা দ্বিতীয় ঘরে বসে। প্রারম্ভিক মজুত পণ্য হয়ে গেল। এরপরে আসবে নিট ক্রয়। এটা আমরা ক্রয়ে বের করছি, তাই এটা আমি নতুন করে বের করবো না। নিট ক্রয় আমি এখানে কাজ করবো না। ব্র্যাকেটে লিখবো ক হতে প্রাপ্ত। আমি জাস্ট ক লেখা, তুমি লিখে নেবা ক হতে প্রাপ্ত। আমি টুকে রাখছি 1,01,500 লিখে ফেললাম নিট ক্রয়। এখন আমরা দেখবো ক্রয় সংক্রান্ত ব্যয়। ক্রয় সংক্রান্ত ব্যয় কি থাকে? ক্রয়, পরিবহন, মজুরি, হ্যাঁ, আমদানি শুল্ক, নগর শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয়। এখানে শুধু লিখতেছি মজুরি আছে। আমরা একটু পুরোটা চেক করে নিই, শুধু মজুরি আছে। মজুরি কোনো কাজ আছে? নেই, শুধু মজুরি আছে। লিখবো মজুরি। মজুরি কত আছে? 12,000 টাকা আছে। লিখলাম মজুরি কত টাকা? 12,000 টাকা। এই লিখলাম 12,000 টাকা। তাহলে আমি তোমাকে কি বললাম? প্রথমে আমাকে 3টা দফা যোগ করতে হবে। এই দেখো, এটা প্রথম দফা প্রারম্ভিক মজুত পণ্য, এটা দ্বিতীয় দফা নিট ক্রয়, এটা তৃতীয় দফা মজুরি। এটা আরো এই 3 নম্বর দফা হিসেবে আরো আইটেম আছে, ক্রয়, পরিবহন, রপ্তানি শুল্ক ব্যতীত যেগুলো শুল্ক, এটাকে আমরা বলি ক্রয় সংক্রান্ত ব্যয়। এই 3টা আইটেম যোগ করলে আমি একটা ফলাফল পাবো। এই ফলাফলের আবার একটা নাম আছে, এটাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে এখানে 10,000, হ্যাঁ, যোগ 1,01,500 যোগ 12,000। যখন তুমি অ্যাডমিশন কোচিং এ যাবে এটা তোমার আবার লাগবে, এই নামটা তোমার খুব প্রয়োজন জানা। হ্যাঁ, এটাকে বলি আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে আমার সারা বছরে, অর্থাৎ এই বছরে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত দোকানে আমার মোট 1,23,500 টাকার মাল ছিল। আমি যদি দোকানের পুরো মাল বিক্রি করতাম তাহলে আমার ব্যয় হতো 1,23,500। এই জন্য এটাকে বলি আমরা বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। তারপরে আমার এখানে কিন্তু ক্যাপাবিলিটি 1,23,500। আমি এই 1,23,500 টাকার পণ্যই চলতি বছরে বিক্রি করতে পারবো, যেটা আসল। এর বাইরে আমার কোনো পণ্য নাই। কিন্তু চলতি বছরে একটা দোকানের মাল কি পুরোটাই বিক্রি হয়? তুমি কি হিসাবকাল শেষে দেখো তোমার দোকান একদম ফাঁকা হয়ে গেছে? না, কখনোই না। হিসাবকাল শেষে কিছু পণ্য অবিকৃত অবস্থায় রয়ে যায় বা থেকে যায়, সেটাকে আমরা সমাপনী মজুত পণ্য বলি, যেটা সমন্বয়ে থাকে। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। এই যে 1,23,500 টাকা আছে, এই 1,23,500 টাকার মধ্যে সমাপনী মজুত পণ্য কত? 40,000 টাকা। এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। সেটা কি হিসেবে অন্তর্ভুক্ত আছে? অবিকৃত হিসেবে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমি চলতি বছরে আমি যত টাকায় পণ্য বিক্রয় করছি তার ব্যয় নির্ণয় করতেছি। তাহলে যেটা আমি বিক্রি করি নাই সেই পার্টটাকে তো বাদ দিতে হবে। এই জন্য আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই। আমরা অনেকে কিন্তু বেসিক জানি না, না জানলে আমাদের প্রবলেম গুলা আমরা ফেস করি না জানার কারণে। এগুলো যখন তুমি বেসিক গুলো বুঝবা, আসলে অঙ্ক কিছু নাই, একদম সিম্পল। এই যে আমি 40,000 টাকা বিয়োগ করলাম, এই 40,000 টাকা বিয়োগ করলে আমরা বিয়োগফল কত পাবো? -40,000। আমি পাবো 83,500 টাকা। এই 83,500 টাকা হচ্ছে আমি এই বছরে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। তার মানে কি? আমি 83,500 টাকার পণ্য আমি 1,75,000 টাকায় বিক্রি করছি। এটা আরেকটা বিষয় আছে, তোমাকে সৃজনশীল প্রশ্ন কখনো বলতে পারে যে চলতি বছরে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়কে কিন্তু আবার প্রত্যক্ষ ব্যয় বলে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ সৃজনশীল, হ্যাঁ, প্রত্যক্ষ ব্যয় বলে। এটা ভালোভাবে মাথায় রাখবা যে যেটাই বিক্রিত পণ্যের ব্যয় সেটাই প্রত্যক্ষ ব্যয়। ওকে, তো এই বছর প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ কত? 83,500 টাকা। ওকে, আরেকটা জিনিস তোমাকে বুঝাই আমি। এখানে অনেকের এটা ডাউট হতে পারে যে স্যার, সমাপনী মজুত পণ্যের সাথে যে পণ্য ক্রয় যুক্ত ছিল এটা কাজ করলো না কেন? তুমি লক্ষ্য করো, তুমি এই বছরে 5,000 টাকার পণ্য ক্রয় করছো,
এই যে 5,000 টাকার পণ্য ক্রয় করছো, পণ্য ক্রয় আমরা কেন করি? বিক্রি করার উদ্দেশ্যে। এই 5,000 টাকার পণ্য চলতি বছরে আমি বিক্রি করতে পারি নাই, যেহেতু চলতি বছরে বিক্রি করতে পারি নাই, এটা তো সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। কারণ সমাপনী মজুত পণ্য যে 40,000 টাকা আছে, এটা মানে কি? চলতি বছরে অবিকৃত পণ্য। এই 40,000 টাকা কি ক্রয়কৃত পণ্য না? আমি তো চলতি বছরে আরো 40,000 টাকার ক্রয়কৃত পণ্য ছিল যেটা বিক্রি করতে পারিনি, সেটা 40,000 টাকা। তা সমাপনী মজুত পণ্য মানে কি? চলতি বছরে ক্রয়কৃত পণ্যের যতটুকু অংশ অবিকৃত থাকে। তাহলে এই বছরে 5,000 টাকার পণ্য ক্রয় করতে সমন্বয় আছে, এটা সমাপনী মজুত পণ্যের মধ্যে যুক্ত আছে, এটা যোগও হবে না, এটা বিয়োগ হবে না। কেন? এটা তো অন্তর্ভুক্ত আছেই, তাই যোগও করবো না, বিয়োগও করবো না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একদম সিম্পল বিষয় এগুলা। ওকে, কেন যোগ হচ্ছে না, কেন বিয়োগ হচ্ছে না? অনেকে এটা কিন্তু কনফিউশনে পড়ে, কি ব্যাপার, এটা কি করবো আমি? যদি এমন থাকতো যে চলতি বছর সমাপনী মজুত পণ্যের মধ্যে বিকৃত পণ্য অন্তর্ভুক্ত আছে, তাহলে তো আমরা বিয়োগ করি। হ্যাঁ, বিকৃত পণ্য বিয়োগ করতে হয়, কারণ বিক্রি করে ফেলছে, এটা মানুষের পণ্য, এটা তো বিয়োগ করে তোমাকে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করতে হবে। এটা তো তোমার দোকানে থাকবে না আজকে, আজকে আছে, আপাতত আছে, কালকে তো নিয়ে যাবে, তাহলে আজকে তোমাকে বাদ দিতে হবে। কিন্তু এই পণ্যটা কি? ক্রয়কৃত পণ্য, অবিকৃত আছে, তার সমাপনী মজুত পণ্যের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক, তাই আমি যোগও করলাম না, বিয়োগও করলাম না, কারণ নিয়ম অনুযায়ী যোগ করাই আছে। ওকে, এখন আমরা কি করবো? এখানে বিয়োগ করবো। তাহলে আমি যদি বিয়োগ করি, তাহলে আমি বিয়োগটা পাবো 1,75,000 মাইনাস 83,500। এই বিয়োগ ফলটা পাচ্ছি আমরা তোমার 91,500। এই 91,500 টাকা আমি একটু উপরে লিখি, নিচে জায়গা স্বল্পতার কারণে আমরা একটু উপরে লিখবো। এটাকে বলবো আমরা নিট মুনাফা 91,500। নিট মুনাফা বা নিট আয়, নিট আয় বা নিট মুনাফা বা নিট লাভ। আমি কত বললাম? 91,500। তাহলে 2 নম্বর ধাপ আমার হয়ে গেল। এখন আমরা এই নিট আয় থেকে কি করব? আমরা পরিচালন ব্যয় বিয়োগ করব, লিখবো বাস পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় আমরা দেখবো আমাদের প্রশ্নে কি কি আছে, একটু দেখে নিই আমরা পরিচালন ব্যয় কি কি আছে। শুরু থেকে আসি। পরিচালন ব্যয় মজুত পণ্য হয়ে গেছে বাতিল, ক্রয় বিক্রয় হয়ে গেছে বাতিল, এগুলা মোট আয় নির্ণয় পর্যন্ত হয়ে গেছে, ব্যবহারের কাজ একবার যেটা লিখছি বাতিল, বেতন হয়ে গেছে বাতিল, মজুরি হয়ে গেছে বাতিল, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আসবে না, কারণ এগুলো আর্থিক অবস্থার বিবরণীর দফা। বেতন আসবে, বেতন আমরা লিখবো 9,000 টাকার কাজ আছে, লিখবো বেতন, বেতন লিখবো এখানে 9,000 টাকা, এটার কাজ আছে। এখানে বেতন কিন্তু দেখতেছি আমি 75%। আমি বারবার বলতেছি যে এই যে আমাদের ব্যয় এবং আয়গুলো আছে, এগুলা কখনো মাসে আছে, কখনো অংশে আছে, কখনো আবার পার্সেন্টে থাকবে। এখন মাসে থাক, তারপরে অংশে থাক, আর পার্সেন্টে থাক। যখন মাসে থাকে, আমার 12 মাস হচ্ছে ভিত্তি বছর, তার মানে 12 মাসটাকে আমাকে কেন্দ্র করে চিন্তা করতে হয়, এখানে বকেয়া কত, অগ্রিম কত। তার মানে 12 মাসটা হচ্ছে চলতি বছরের ব্যয়। যখন অংশ থাকে, অংশ অনেক ভাবে থাকে, ধরো তোমার অংশ এইভাবে আছে, উপরে 2, নিচে 3, উপরে 3, নিচে 4। এই হরে যে অংশটা আছে, এই হরের অংশটা হচ্ছে মোট অংশ, এটা অংশের ক্ষেত্রে। ওকে, আবার যখন পার্সেন্টে থাকবে, পার্সেন্ট মানে আমার চলতি বছরের ব্যয় হচ্ছে 100%, পার্সেন্টের ক্ষেত্রে 100%। তাহলে বেতন চলতি বছরে আমি 9,000 টাকা দিছি, এটা 75% দিছি। 75% কিন্তু 9,000, 75% যদি 9,000 হয়, তাহলে 25% বকেয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাকে 100% কনভার্ট করতে হবে। তো 100% তো মোট, আর মোট মানে কি? দুটো পার্ট নিয়ে গঠিত হয়, নগদ এবং বকেয়া। মোট মানে এটা, নগদ এবং বকেয়া, তখন আমি মোট পাবো। তাহলে আমি বেতন যে 9,000 টাকা লিখতেছি, এটা 75%, তাহলে বকেয়া কত পার্সেন্ট? 25%। আর এটা নির্ণয়ের উপায় কি একটু দেখো তোমরা। আগে লিখি যোগ বকেয়া। প্রত্যেকটা জিনিস ঐকিক নিয়ম। আমি ঐকিক নিয়মে যদি কনভার্ট করি, এটাকে আমি কি লিখবো একটু নিচে দেখাচ্ছি। আমি লিখবো 75% এর জন্য 9,000 টাকা, অতএব 1% এর জন্য, তাহলে অবশ্যই কম হবে। তাহলে আমি কি লিখবো? 9,000 গুণ বাই 75। অতএব আমার কত পার্সেন্ট বকেয়া আছে? 25%। তাহলে 25% এর জন্য 9,000 গুণন 25 বাই 75। মানে ঐকিক নিয়ম এত ইম্পর্টেন্ট, দেখছো বিষয়টা? তাহলে এখানে আমরা কি করব? 9,000 কে 25 দ্বারা গুণ করব, 75 দ্বারা ভাগ করব, তাহলে বকেয়া পার্টটা পেয়ে যাবো একদম ইজিলি। ওকে, তাহলে আমরা কি লিখবো? 9,000 ভাগ 75 গুণন 25, আমরা পাবো 3,000। বাস, আমার কিন্তু 100% হয়ে গেল। তাহলে 100% কত হলো? 12,000। এই জিনিসটাকে আমি এইভাবে চিন্তা করি, 100% টাকে আমি এইভাবে বের করতে পারি। দেখো 12,000 মিলে যাবে। কি হবে দেখো, এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, আমি লিখবো 75% এর জন্য 9,000, অতএব 1% এর জন্য 9,000 বাই 75, পার্সেন্টটাকে উঠে দিলাম, অতএব 100% এর জন্য। এখান থেকে আমি যদি 100% এ কনভার্ট করতে পারি, 9,000 গুণন 100 বাই 75। এই দেখো 9,000 ভাগ 75 গুণন 100, এই দেখো এক্স্যাক্টলি 12,000 টাকাই আসছে। এই 12,000 টাকাকে আমি এইভাবে সরাসরি বাইর না করে 75% এর জন্য আমি পেলাম 9,000, 25% এর জন্য আমি পেলাম 3,000।
তাহলে আমি যদি যোগ করি 12,000, এদিক দিয়ে যদি যোগ করি 100%। দেখছো কত সিম্পল বিষয়গুলা, এগুলা আসলে জটিল কোনো কিছু না, মুখস্থ করার কোনো অপশন নেই। যতই জটিল জিনিস হোক না কেন ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বেসিক সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তোমরা আমার একটু পাশে থাকো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করো। তোমাদের জন্য আমি অনেক কষ্ট করতেছি, সেই হিসাবে আমি কিন্তু আসলে স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারছি না। তোমরা একটু আমার জন্য সহযোগিতা করো, একটু বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো যে স্যার অমুক স্যার ক্লাসগুলো করাচ্ছে, যদি ভালো লাগে তোমরা দেখো। ওকে ওকে, আমাদের বেতন লেখা শেষ। এবার আমরা তারপরে অন্যান্য ব্যয় আসবো। আমরা তো ঋণ মুনকে প্রদত্ত এটা আমাদের সম্পদ নিব না, আয়কর এটা আমাদের হচ্ছে এক মানে না কারবার জন্য মালিকের ব্যক্তিগত খরচ উত্তর আমি নিব না। হ্যাঁ, আমি এখানে শুধু ব্যয়গুলো নিব, প্রদত্ত ঋণের সুদের ক্রেডিট দিকে আয় নিব না, এখানে আর কোনো ব্যয় আমার নেই, আমি শুধু বেতন দেখলাম পরিশ্রম ব্যয় হিসেবে। এরপর আমাদের সমন্বয় 1 হয়ে গেছে, সমন্বয় 2 আসবে। প্রাপ্য হিসেবে 5% হারে অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা সঞ্চিত রাখতে হবে। এই যে প্রাপ্য হিসেবে 5% হারে অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা আছে, আমরা কি জানি প্রাপ্য হিসাবের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা পাওয়া যায় না তাকে অনাদায়ী পাওনা বলি। অনাদায়ী পাওনা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে একটা প্যাটার্ন আছে, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা বেসিকটা আমি তোমাদের বুঝাইছি। এই প্যাটার্ন অনুযায়ী আমরা দেখতেছি আমাদের প্রশ্নে অনাদায়ী পাওনা কি আছে। আমরা যদি দেখি আমাদের প্রশ্নে অনাদায়ী পাওনা নেই। যদি অনাদায়ী পাওনা থাকতো রেওয়ামূল্যে পাইতাম বা সমন্বয়ে পাইতাম, তাহলে অনাদায়ী পাওনা যদি নেই অনাদায়ী পাওনা বাতিল। অনাদায়ী পাওনার সাথে আমি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করি। সমন্বয়ে যেটা পার্সেন্ট কাটতে বলে যে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি, এটাকে আমরা নতুন বলি, এটা সম্ভাব্য ব্যয়। তাহলে আমরা লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন সংক্ষেপে লিখতে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তোমরা বুঝে নিও। আর এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের আছে, এটা আমরা প্রাপ্য হিসাবের উপর কাটবো। আমাদের প্রাপ্য হিসাব কত পার্সেন্ট আছে একটু দেখি আমরা। সরি, টাকা আছে, প্রাপ্য হিসাব দেখতেছি আমাদের টাকা আছে এখানে। প্রাপ্য হিসাব কোথায়? এই যে 42,000। 42,000 আমি যদি 5% কাটি, 42,000 10% হচ্ছে 4,200, 4,200 5% 2100 টাকা হচ্ছে আমাদের নতুন। যদি আমাদের রেওয়ামূল্যে পুরাতন থাকতো, অর্থাৎ রেওয়ামূল্যে যেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটাকে আমরা পুরাতন বলি, নতুন থেকে পুরাতনটা বিয়োগ করতাম। যেহেতু অনাদায়ী পাওনাও নাই পুরাতনও নাই, তাহলে আমরা শুধু নতুনটা ব্যয় হিসেবে দেখাবো। তাহলে আমি কি করলাম, 42,000 5% কাটলাম। এই 42,000 5% আমি পাবো 2,100। 5% কাটলে বের হয়ে আসবে 2,100 টাকা। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আর পরিচালন ব্যয় হিসেবে কি আছে একটু দেখে নেই আমরা। আছে আসবাবপত্রের অবচয়। যেহেতু শুধু আসবাবপত্রের অবচয়, শুধু লিখলাম আমি অবচয়। অবচয় ড্যাশ দিয়ে তুমি আসবাবপত্র লিখতে পারো। ওকে, আসবাবপত্রের অবচয় কত পার্সেন্ট? 5%। তাহলে আসবাবপত্র কত টাকা আছে একটু দেখি আমরা। আসবাবপত্র 80,000, 80,000 এর 5% 4,000। ওকে, এখন আমি এগুলো যোগ করে দিব। তাহলে 16,000, 18,100। এই 18,100 হচ্ছে আমাদের এই বছরে পরিচালন ব্যয়। তাহলে আমরা এখন এই 18,100 টাকা বিয়োগ করবো কোথা থেকে? 91,500 টাকা থেকে। তাহলে আমি লিখবো 91,500 মাইনাস 18,100। তাহলে আমি পাবো 43,400। এই 43,400 আমার কি? নিট পরিচালন মুনাফা। নিট পরিচালন মুনাফা। যদি আমাদের এখন প্রশ্নে অপরিচালন আয় আর অপরিচালন ব্যয় থাকে, তাহলে আমি এটাকে নিট পরিচালন মুনাফা নামে দেখাবো। হ্যাঁ, আমাদের এখানে আছে অপরিচালন আয় আছে, কিন্তু অপরিচালন ব্যয় কি আছে? ঋণের সুদ আছে কি? না, নেই। যেহেতু অপরিচালন ব্যয় নেই, আমরা এটাকে লিখবো অর্থাৎ নিট পরিচালন লাভ বা আয়। পরিচালন আয়, বাস। এখন আমাদের যেহেতু অপরিচালন আয় আছে, আমরা লিখবো যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়। তাহলে অপরিচালন একটু দ্রুত লেখার কারণে লেখাগুলো খারাপ হচ্ছে, একটু তোমরা বুঝে নিও। যোগ অপরিচালন আয়। আর অপরিচালন আয় আমাদের এখানে কি আছে দেখি একটু। অপরিচালন আয় বিনিয়োগের সুদ আছে। কি হবে দেখো, মুনকে প্রদত্ত ঋণ। আমরা যখন কাউকে ঋণ দেই এটা আমার বিনিয়োগ, আমরা যখন ঋণ নেই এটা আমাদের ঋণ নামে দায়। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, মুনকে প্রদত্ত ঋণ মানে আমরা মুনকে ঋণ দিছি, তাহলে আমাদের বিনিয়োগ। এখন এই যে মুনকে যে ঋণ দিচ্ছে 70,000 টাকা, এই ঋণের উপরে দেখো প্রদত্ত ঋণের সুদ, তার মানে আমি যে ঋণটা দিচ্ছি তার সুদ, তার মানে বিনিয়োগের সুদ। এটা এই বিনিয়োগের সুদটাই হচ্ছে আমাদের অপরিচালন আয়। তাহলে প্রদত্ত ঋণের সুদ। প্রদত্ত ঋণের সুদ আমরা কত টাকা দেখতেছি? আমরা দেখতেছি 3,000 টাকা। এই লিখবো 3,000 টাকা এখানে। ওকে, তাহলে আমাদের প্রদত্ত ঋণের সুদ হয়ে গেল। তার মানে আমাদের অপরিচালন আয় এখানে একটা আমরা লেখা শেষ করলাম। আমার এখানে আর কোনো আয় নেই। এখন আমরা কি করব? এটা যোগ করব, করলে আমরা পাবো 76,400। এটাই হচ্ছে আমাদের অতএব নিট আয়। ওকে, নিট আয়। তাহলে নিটের আয় কত বললাম? 76,400। এটা আমরা টুকে রাখি 76,400। ওকে, আমাদের এটা ডান।
এখন আমরা গ করব। গ কি বলছে, 31 ডিসেম্বর 2022 তারিখে কারবারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর। তার মানে তোমাকে ইলিয়ে বিনিয়ে তোমাকে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। আর্থিক অবস্থার বিবরণী বলতে মৌলিক সমীকরণ, মৌলিক সমীকরণে a সমান l প্লাস ওই। তার মানে আমাকে এই পার্টটা নির্ণয় করতে বলছে, লেফট সাইড। তাই আমরা খাতায় লিখবো প্রথমে প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক, তারপরে তারিখ দেবো 2022 এর 31 ডিসেম্বর তারিখের জন্য, দিয়ে লিখবো সম্পদ টাকা টাকা টাকা। আমরা যখন সম্পদ লিখবো এই সম্পদগুলোকে 4 ভাগে লিখবো। প্রথমে চলতি সম্পদ লিখবো, চলতি সম্পদ। এখন চলতি সম্পদ আমরা জানি নরমালি 8টা, এই 8টার মধ্যে প্রথম 4টা রেওয়ামিল থেকে আসে। 4টার মধ্যে প্রথম কি, প্রথমে নগদ তহবিল বা হাতে নগদ। এই দেখি নগদ তহবিল বা হাতে নগদ, অর্থাৎ নগদ এবং ব্যাংক জমা একসাথেই আছে। লিখবো নগদ। নগদ ব্যাংক জমা আমরা দেখছি কত টাকা আছে, 28,000 টাকা আছে, কোনো কাজ নাই, দিতে হয়। ওকে, আমার দুটো একসাথে হয়ে গেল। তারপরে দেখবো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এখানে আমাদের নাই। তারপরে প্রাপ্য হিসাব আছে 42,000, লিখবো প্রাপ্য হিসাব। এবং কাজও আছে, লিখবো প্রাপ্য হিসাব। এখন কাজ কি আছে 42,000, এই 42,000 এর উপর আমি সন্দেহ করছি ভবিষ্যতে 5% পেতেও পারি, নাও পেতে পারি। তাহলে মাইনাস নতুন অনাদায়ী, সংক্ষেপে লিখতেছি পাওনা সঞ্চিতি। তোমরা বুঝে নিও, আমরা কত বের করছিলাম, 2,100 টাকা বের করছিলাম। তাহলে আমি যদি বিয়োগ করি আমরা এখন পাবো 39,900 টাকা। এই বছরে আমাদের আদায়যোগ্য প্রাপ্য হিসাব হচ্ছে 39,900 টাকা। ওকে, এটা আমার হয়ে গেল, প্রাপ্য হিসাব হয়ে গেল, আমাদের 4টা হিসাব হয়ে গেল। 4টার মধ্যে আমরা কিন্তু 2টা লিখলাম। এরপর সমাপনী মজুত পণ্য, যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, সমাপনী মজুত নাকি সরি পণ্যের প্রতিষ্ঠান, সমাপনী মজুত পণ্য আছে, লিখবো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কত, 40,000 টাকা, লিখলাম 40,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখবো অগ্রিম ব্যয়। আমাদের কি অগ্রিম ব্যয় আছে এখানে, দেখি একটু আমরা অগ্রিম ব্যয় আছে কিনা। কোনো ব্যয় অগ্রিম নেই, বাতিল। তারপরে আমরা বকেয়া আয়, কোনো আয় কি বকেয়া আছে এখানে, কোনো আয় বকেয়া নেই, যেহেতু নেই এটাও বাতিল। তারপরে আমরা দেখবো আমাদের সমাপনী সাপ্লাইস বা অব্যবহৃত সাপ্লাইস, হ্যাঁ, বা মনিহারি, এটা কি আছে, এই অঙ্কে নেই, বাতিল। তার মানে আমাদের নরমালি যে চলতি সম্পদগুলো থাকার কথা, আমি যে কটা পেলাম আমি সেগুলা নিয়ে নিলাম। এখন আমরা এদেরকে যোগ করে দেবো। তাহলে 28,000 টাকা যোগ 39,900 টাকা যোগ 40,000 টাকা, আমি পাবো 1,07,900 টাকা। এটাই হচ্ছে আমাদের চলতি সম্পদের সমষ্টি। এখন আমি লিখবো দীর্ঘমেয়াদী সম্পদ। এখন দীর্ঘমেয়াদী সম্পদ দিয়ে পূরণ দিয়ে আলাদা করবো। লিখবো মূলকে প্রদত্ত ঋণ, মানে লিখবো সংক্ষেপে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে বিনিয়োগ সমতুল্য, আসলে ব্র্যাকেটে লিখলাম বুঝার জন্য বিনিয়োগ। যখন আমি কাউকে ঋণ দেবো এটা বিনিয়োগ। আমরা মূলকে কত টাকা ঋণ দিছি, আমাদের প্রশ্নানুসারে যদি দেখি, অর্থাৎ রেওয়ামিল অনুসারে যদি দেখি যে মূলকে প্রদত্ত ঋণ 70,000 টাকা, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে লিখবো আমি তৃতীয় ঘরে 70,000 টাকা। ওকে, এরপরে আমরা আসবো স্থায়ী সম্পদ। আমাদের এই অঙ্কে কি স্থায়ী সম্পদ আছে, দেখি একটু। আমরা শুরু থেকে মজুত পণ্য, ক্রয় বিক্রয়, ফেরত, মজুরি, বেতন, মূলকে প্রদত্ত আয়কর। আয়কর কিন্তু এটা আমাদের যদি মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলতো তাহলে আয়করটা উত্তোলন হিসেবে কাউন্ট হতো। এক মালিকানা কারবারে আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ, এটা উত্তোলন। জীবন বীমা এটা উত্তোলন। ওকে, আমাদের এখানে স্থায়ী সম্পদ একটাই আছে, আসবাবপত্র। তাই আমরা লিখবো শিরোনাম স্থায়ী সম্পদ, হ্যাঁ, লিখবো আমরা আসবাবপত্র। আসবাবপত্র আমরা অবস্থায় কাটছে। আসবাবপত্র আমাদের কত আছে, 80,000 টাকা আছে। এই 80,000 টাকা থেকে আমরা কি করবো, মাইনাস পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করবো, পুঞ্জীভূত অবস্থায়। কারণ পুঞ্জীবিত অবস্থায় আমরা শুধু চলতি বছরে পাইছি, এটা কত পার্সেন্ট অবস্থায় কাটছিলাম আমরা আসবাবপত্র, একটু দেখে নিই আমরা কত পার্সেন্ট। আসবাবপত্র অবস্থায় 5%, মানে 4,000 কাটছিলাম। এই 4,000 টাকা এখন বিয়োগ করে আমরা লিখবো এখানে 76,000 টাকা। তাহলে আমাদের স্থায়ী সম্পদ লেখাও শেষ হয়ে গেল। তাহলে আমাদের চলতি সম্পদ গেল, দীর্ঘমেয়াদী সম্পদ গেল, স্থায়ী সম্পদ গেল। অলিক সম্পদ হিসেবে আমরা একটা পাই, এক মালিকানা কারবারে, সেটা বিলম্বিত বিজ্ঞাপন, এই অঙ্কে নাই। তাহলে এখন আমি যোগ করি 1,07,900 যোগ 70,000, হ্যাঁ, যোগ 76,000। আমরা খুব সহজেই আমরা সম্পদ পেয়ে গেলাম 2,53,900। এটাকে আমরা বলবো মোট সম্পদ, মানে এই যে লেফট সাইডের এলিমেন্ট আমরা কত পেলাম, 2,53,900। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।